আজকে আমরা বোটানি চ্যাপ্টার 1 একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু পড়বো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া, এটাকে আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এটাকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস, বা এটাকে বলা হয় পাওয়ার হাউস। কেন? এর মেইন কারণটা কিন্তু আমরা জানি যে এর মধ্যে আমাদের সবজ শ্বসনের গ্লাইকোলাইসিস ছাড়া বাকি যে তিনটা ধাপ, দ্যাট ইজ এসিটাইল কোয়ের সৃষ্টি, সবজ শ্বসনের এই যে এসিটাইল কোয়ের সৃষ্টি ধাপটা, তারপরে ক্রেবস চক্র, মোস্ট ইম্পর্টেন্ট যেটা ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই যে জিনিসগুলো এগুলো আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। এন্ড আমরা জানি যে ক্রেবস চক্রে আসলে অনেক, প্রায় 24 এটিপি শুধুমাত্র ক্রেবস চক্রেই তৈরি হয়। ঠিক আছে? আর আমাদের সবজ শ্বসনে প্রায় 38 এটিপির মতো তৈরি হয়। তাহলে এই জন্য আসলে এটাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তি ঘর। কারণ জৈবনিক কাজের সকল শক্তি সরবরাহ করে। সে কি করে? সে কোষের যাবতীয় জৈবনিক কাজের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে। শক্তি সরবরাহ করে। এই আমাদের মানে মাইটোকন্ড্রিয়াতে আরো কিছু জিনিস চলে। আরেকটা জিনিস হচ্ছে বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশন, বা এটাকে অনেক জায়গায় ফ্যাটি অ্যাসিড চক্র বলা হয়। ঠিক আছে? এটাকে অনেক জায়গায় ফ্যাটি অ্যাসিড চক্র বলা হয়। এখানে মিলে কি করা হয়, এই চক্রটাতে, এই চক্রে মিলে একটা ফ্যাটি অ্যাসিড থেকে এটিপি তৈরি করা হয়। ফ্যাটি অ্যাসিড থেকে এটিপি তৈরি করা হয়। আর আমরা তো জানি যে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে। তাহলে এই যে জিনিসগুলো আছে বিধায় মাইটোকন্ড্রিয়াকে আমাদের বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। তাহলে এটাকে আমরা মানে সংজ্ঞায়িত করতে পারি কিভাবে? এটার সংজ্ঞাটা এত বেশি ইম্পর্টেন্ট না। এর আবরণ কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট আবরণ। তাহলে আমরা বলতে পারি যে দ্বিস্তর বিশিষ্ট আবরণী, দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত, ঝিল্লি দ্বারা আবৃত সাইটোপ্লাজমের যে অঙ্গাণুতে, সাইটোপ্লাজমের সাইটোপ্লাজমের যে অঙ্গাণুতে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি ঘটে, ইত্যাদি ঘটে এবং শক্তি উৎপাদন করে, এবং শক্তি উৎপাদন করে, তাকেই বলা হয় আসলে মেনলি মাইটোকন্ড্রিয়া। তাকে মিলে কি বলা যাচ্ছে? মাইটোকন্ড্রিয়া বলা যাচ্ছে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া, তার আবিষ্কারটা যদি আমরা একটু খেয়াল করতে চাই, প্রথমত বিজ্ঞানী কলিকার বিজ্ঞানী কলিকার আলোক ও অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটা অঙ্গাণু দেখতে পান, মানে মেনলি মাইটোকন্ড্রিয়াকে দেখতে পান। ঠিক আছে? তাহলে উনি প্রথম এটাকে দেখতে পান। ঠিক আছে? আলোক অণুবীক্ষণ যন্ত্রে, আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সাইটোপ্লাজমে নানা আকৃতির কিছু অঙ্গাণু দেখতে পান। পরবর্তীতে বিজ্ঞানী ফ্লেমিং ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে, ওয়াল্টার ফ্লেমিং সুতা আকৃতির মাইটোকন্ড্রিয়া দেখতে পান। সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া দেখেন। ওয়াল্টার ফ্লেমিংটা দেখে কেমন দেখেন? সুতা আকৃতির মাইটোকন্ড্রিয়া দেখেন। এবং এটাকে উনি নাম দেন ফিলা। এটাকে উনি নাম দেন ফিলা। তাহলে প্রথমত মাইটোকন্ড্রিয়া দেখছিলেন প্রথমবার কলিকার আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে নানান আকৃতির। তারপর ওয়াল্টার ফ্লেমিং সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া দেখেন এবং নাম দেন ফাইলা বা ফিলা। তারপর বিজ্ঞানী অল্টম্যান, এই জিনিসটা মনে রাখতে হবে, বিজ্ঞানী অল্টম্যান এটাকে বায়োপ্লাস্ট নামকরণ করছিলেন। অল্টম্যান এটাকে কি নাম দিয়েছেন?
বায়োপ্লাস্ট নামকরণ করছেন। এবং পরবর্তীতে বিজ্ঞানী কার্ল ব্যান্ডা, যেটা আমরা 9 10 পড়ে আসছি, বিজ্ঞানী কার্ল ব্যান্ডা এটাকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। এটাকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। তাহলে প্রথম এটার নাম আসছিল ফিলা, তারপর আসছে বায়োপ্লাস্ট যেটা দিচ্ছেন অল্টম্যান, সবার লাস্ট হচ্ছে কার্ল ব্যান্ডা এটাকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করছেন কত সালে? 1898 সালে। এতটুকু আমরা বুঝতে পারছি। এখন মাইটোকন্ড্রিয়া শব্দটাকে যদি আমরা ভাঙি, এখানে আসলে কি আসছে দেখি। মাইটোস শব্দ থেকে আসছে। মাইটোস অর্থ সুতা বা থ্রেড, থ্রেডটা সুতাকৃতির কিছু একটা জিনিস। আর কনরিয়ন মানে হচ্ছে গ্রেইন বা দানা, মানে যেটা সাইটোপ্লাজমের মধ্যে দানা দানা কিছু মানে মনে হচ্ছে তার তার মধ্যে দানা দানা গঠন দেখতেছি, আবার আমরা তার সুতার মতো দেখতেছি। ঠিক আছে, এটাকে বলা হয়েছিল মাইটোকন্ড্রিয়া, নামকরণ করা হয়েছে এভাবে। এখন মজার বিষয় হচ্ছে একটা কোষের, সাপোজ এটা একটা কোষ, কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা দুটো থাকে না, মাইটোকন্ড্রিয়া অনেক থাকে, মাইটোকন্ড্রিয়া অনেক থাকে। তার মানে আমি যদি তার সংখ্যা চিন্তা করতে চাই, এভারেজে থাকে 300 থেকে 400টি। এভারেজে থাকে 300 থেকে 400টি একটা কোষের মধ্যে, মানে এটা একটা মাইটোকন্ড্রিয়া, 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 এরকম জায়গা জায়গা জায়গায় জায়গায় অনেকগুলা, প্রায় 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকে একটা সেলের মধ্যে। এবার কথা হচ্ছে 300 থেকে 400টা তো এভারেজে বলছি, সবচেয়ে বেশি থাকে কোথায় এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স দরকার নেই। আমরা জানি আমাদের দেহের একটা গ্রন্থি আছে, যেই গ্রন্থিতে ম্যাক্সিমাম ধরনের রাসায়নিক বিক্রিয়া চলে, প্রায় 500 ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া চলে। অঙ্গটার নামটা কি? যকৃৎ। আমরা সবাই জানি। এই যে যকৃৎ, তাহলে যকৃতের মধ্যে এত ধরনের বিক্রিয়া চলে, বিক্রিয়া যদি চলে তাহলে শক্তি দরকার। তাহলে যেখানে শক্তির দরকার সেখানে এটিপি দরকার বেশি। এটিপি বেশি দরকার হলে তার মানে কি আমাদের মাইটোকন্ড্রিয়া বেশি দরকার। তাই যকৃতের মধ্যে যে আমাদের হ্যাপাটিক সেল আছে, হ্যাপাটিক সেল বা এদেরকে আমরা বাংলায় বলি যকৃৎ কোষ, এই যকৃৎ কোষের মধ্যে প্রায় 1000টা করে মাইটোকন্ড্রিয়া থাকে। আর মানে 1000 বা তার থেকেও বেশি, 1000+। আর অ্যামিবা একটা এককোষী প্রাণী, আমরা সবাই তার নাম ছোটবেলা থেকে শুনছি। তো এই যে অ্যামিবা, হ্যাঁ, অ্যামিবার বানানটা কিন্তু এরকম, অ্যামোইবা। অ্যামিবার বানানটা সবসময় মনে রাখবো, অ্যামো ইবা। ঠিক আছে, তাহলে কোনো ভুল হবে না। তাহলে এই অ্যামিবা এটার মধ্যে থাকে তার থেকেও বেশি, মানে 1000-এর থেকেও আরো বেশি থাকে, যকৃতের থেকেও বেশি থাকে। তাহলে আবার একটা কথা হচ্ছে, জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি, যেটার এত পরিমাণ সংখ্যায় আছে তাহলে সে কোষের মধ্যে অনেক আয়তনও দখল করবে। তাহলে সে কোষের টোটাল 20% আয়তন দখল করে। মাইটোকন্ড্রিয়া কোষের 20% আয়তন দখল করে। একটা কোষের টোটাল আয়তনের 20% কে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার এভারেজের সংখ্যা কত? 300 থেকে 400টি। কোন কোষে আমরা বেশি দেখতে পাই? যকৃৎ কোষে বা হ্যাপাটিক সেলে। কেন দেখতে পাই এটা কিন্তু আমরা বুঝে গেছি। ওকে, এবার আমরা যদি এর আকার দেখতে চাই, এটার আকার বিভিন্ন ধরনের আছে, হ্যাঁ, বৃত্তাকার, দণ্ডাকার, তন্তুর মতো, সুতার মতো, তারকের মতো বিভিন্ন আকৃতি দেখা যায়। তো এখন আমরা যদি তার একটু দৈর্ঘ্য চিন্তা করতে চাই, এভারেজে তার দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ আমরা তার এভারেজে দেখি। দৈর্ঘ্য এভারেজে 0.3 মাইক্রোমিটার থেকে 40 মাইক্রোমিটার। মাইক্রোমিটারকে অনেক সময় মাইক্রোনও বলা হয়, কিন্তু যেগুলা বৃত্তাকার আছে এটা কিন্তু এভারেজ চিন্তা করছি আমরা। যেগুলা বৃত্তাকার মাইটোকন্ড্রিয়া, বৃত্তাকার মাইটোকন্ড্রিয়া, ওটার ক্ষেত্রে আমরা তার ব্যাস দেখতে পাই 0.2 থেকে 2 মাইক্রন। কি দেখতেছি? তার ব্যাস মানে ডি। যেগুলা সূত্রাকার মাইটোকন্ড্রিয়া, যেগুলা সূত্রাকার মাইটোকন্ড্রিয়া, ওইগুলোর আমরা দৈর্ঘ্য দেখতে পাই কতটুকু? ওইগুলোর দৈর্ঘ্য হয় প্রায় 40 থেকে 70 মাইক্রোমিটার। এবং যেগুলা দণ্ডাকার, যেগুলা দণ্ডাকার মাইটোকন্ড্রিয়া, ওইগুলোর প্রায় দৈর্ঘ্য হয় 9 মাইক্রোমিটার, এবং ওগুলার প্রস্থ হয় 0.5 মাইক্রোমিটার। এরকম হয়ে থাকে।
আশা করি আমরা এতটুকু ছোট জিনিস বুঝতে পারছি। এখন পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়া নিয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা পরীক্ষায় আসে তা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন বা এর ভৌত গঠন। এর ভৌত গঠন। আমরা এই যে ছবিটা একটু দেখি, এই যে একটা মাইটোকন্ড্রিয়া দেখতেছি, এই মাইটোকন্ড্রিয়ার একটা আবরণ দেখতেছি আমরা, এই যে তার আবরণ। আবরণটা কিন্তু দ্বিস্তরে দেখতেছি, তাই না? একটা বাইরের স্তর আর একটা ভেতরের স্তর। তারপরে দেখতেছি আমরা তার মধ্যে আরো বিভিন্ন জিনিস দেখতে পাই। তো ওইগুলো নিয়ে আমরা আলোচনা করবো, যে এই যে খাঁজগুলা, এগুলাকে বলা হয় ক্রিস্টি। খাঁজগুলাকে বলা হয় ক্রিস্টি। তার মধ্যে আমরা রাইবোজোমও দেখতে পাই, ঠিক আছে? কিছু দানা দানা জিনিসও দেখতে পাই। তার মধ্যে কিছু বৃত্তাকার ডিএনএ দেখতে পাই। এই যে ডিএনএ গুলা, এই যে ডিএনএ গুলো দেখো, বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার বৃত্তাকার ডিএনএ। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু তার মানে বাহ্যিক গঠনটা মোটামুটি দেখলাম। তার ভৌত গঠন কিন্তু রিটেনে আঁকা লাগবে, লেখা লাগবে, পারা লাগবে, ঠিক আছে? তাহলে প্রথমত এক নম্বরে, ভৌত গঠনের এক নম্বরে বলবো আবরণ। এক নম্বরে আমরা বলবো তার আবরণ। তাহলে আমরা তার আবরণটা কয় স্তরী? দ্বিস্তরী। কয় স্তরী আবরণ? দ্বিস্তরী আবরণ। এবং তার এই যে আবরণ দুইটা, তাহলে একটা বাইরের মেমব্রেন আর একটা ভেতরের মেমব্রেন, তাই তো? এই আবরণটা কি দ্বারা তৈরি? আমি সব জায়গায় বলছিলাম মেইনলি হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা তৈরি হয়। কি দ্বারা তৈরি হয়? লিপোপ্রোটিন দ্বারা তৈরি হয়। তাহলে লিপোপ্রোটিনের একটা বাইলেয়ার। বাইলেয়ার মানে দুইটা লেয়ার, ঠিক আছে? তাহলে আবরণের মধ্যে একটা হচ্ছে বাইরের আবরণ, তাকে আমরা আউটার মেমব্রেন বলতে পারি বা বাইরের মেমব্রেন। আর একটা হচ্ছে ভেতরের আবরণ বা ইনার মেমব্রেন বা ইনার মেমব্রেন। তাহলে হচ্ছে বাইরের মেমব্রেন আর একটা হচ্ছে ভেতরের মেমব্রেন। বাইরের যে মেমব্রেনটা, এটা অনেক স্মুথ হয়। ওটা কি হয়? একদম স্মুথ হয়, মসৃণ হয়। কিন্তু ভেতরেরটার মধ্যে খাঁজ দেখতে পাই। ভেতরটার মধ্যে আমরা কি খাঁজ দেখতে পাই। এখন এই যে বাইরের মেমব্রেনটার কাজ কি আর ভিতরের মেমব্রেনটার কাজ কি, এই জিনিসটা আমরা একটু বুঝতে হবে। বাইরের মেমব্রেনটা মেনলি আমাদেরকে রক্ষা করতেছে। বাইরের মেমব্রেনটা মেনলি কি করে? রক্ষণাত্মক কাজ করে। আর ভিতরের যে মেমব্রেনটা আছে, ভিতরের মেমব্রেনটা মধ্যে একটা জিনিস বলতেছি, এই একটা ছবি আঁকি আমরা, হ্যাঁ? আমরা একটু একটা ছবির মতো আঁকি, তাহলে জিনিসটাকে আরো সহজে বুঝাতে পারবো। মাইটোকন্ড্রিয়া কিন্তু এভাবে আঁকা পারতে হবে, ঠিক আছে? আমি কিভাবে আঁকতেছি দেখেন। তোমার থেকে অবশ্য আপনারা আরো ভালো পারেন, কারণ আমার আঁকা এত সুন্দর না। ঠিক আছে, মোটামুটি একটা মাইটোকন্ড্রিয়ার মতো আঁকলাম আর কি, ঠিক আছে? তাহলে আহ সব নষ্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা বলছি তার বাইরের আবরণ, আউটার মেমব্রেন। আর ভিতরেরটা হচ্ছে তার ইনার মেমব্রেন বা ভিতরের আবরণ। এবার যে জিনিসটা আমি বলতে চাইতেছি, দেখো ভিতরের আবরণের মধ্যে খাঁজ আছে। একটা জিনিস মনে রাখবো, ভিতরের আবরণের মধ্যেই আমাদের জায়গায় জায়গায় এভাবে এভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। এভাবে কি থাকে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে, ঠিক আছে? এই যে ক্রিস্টি গুলো আছে না, এই যে এগুলোকে বলা হয় ক্রিস্টি। ভিতরের আবরণের ভিতরে যে খাঁজ, ওগুলাকে বলা হয় ক্রিস্টি, ঠিক আছে? তো এই ক্রিস্টি গুলোর এখানে এখানে আমাদের কি থাকে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে, হ্যাঁ? কি বলতেছি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তোমাদের দেখানোর দরকার নেই পরীক্ষায়, খাতায় টাকার দরকার নেই, তাই আমি এটা মুছে দিই। আচ্ছা, তাহলে এই ক্রিস্টি, তাহলে এই ভিতরের আবরণের মধ্যে যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে, তাই এই জায়গাটা আসলে মেনলি এটিপি তৈরিতে কাজ করে, শক্তি উৎপাদনে কাজ করে। যেহেতু এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, তাহলে ওইটার মধ্যে এটিপি তৈরি হয়।
তার মানে এখান থেকে শক্তি উৎপাদনের কাজ করে, তাই ভিতরের আবরণটা হচ্ছে কর্মধায়ক। এটাও কেমন, এটা হচ্ছে কর্মধায়ক, এটাকে আমরা বলি কর্মধায়ক, মানে যে হচ্ছে কর্ম করে, কাজ করে। আর রক্ষণাত্মক মানে হচ্ছে যে হচ্ছে রক্ষা করতেছে বাইরের আঘাত থেকে। তাহলে আমরা তার আবরণের বেসিক জিনিসটা আশা করি বুঝতে পারছি। তাহলে তার বাইরের মেমব্রেনটা মেনলি আসলে কি করতেছে, দেখো যে বাইরে থাকতেছে সে বিভিন্ন প্রোটিন আনা নেওয়া ওইসব কাজে কাজ করতেছে। আর এতটুকু তো আমরা বুঝতে পারছি। আর দেখেন বাইরের মেমব্রেনটা কিন্তু কোনো কি করতেছে না, মানে ভেতরের মেমব্রেনে বলছে আমরা মানে ইটিএস আছে, তারপর এখানে এটিপি এস সিনথেস কিছু এনজাইম থাকে, ঠিক আছে। মানে এখানেই মেনলি কাজ করার জন্য সকল জিনিস থাকে। আর ওইখানে কিন্তু এগুলো কিছু থাকবে না। তাই সে শুধু রক্ষণাত্মকের কাজ করে, সে কিন্তু কোনো কর্ম করতেছে না। আর দুই আবরণের মাঝখানে যে গ্যাপ আছে, দুই আবরণের মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপের পরিমাণটা কত, 6 থেকে 8 ন্যানোমিটার। তাহলে এই আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে গ্যাপটা হচ্ছে প্রায় 6 থেকে 8 ন্যানোমিটার। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারলে আবার আমরা একটা জিনিসে আসি, সেটা হচ্ছে দেখেন এর মধ্যে আমরা দুইটা প্রকোষ্ঠ দেখতে পাই। তাহলে 2 নাম্বার যে জিনিস সেটা হচ্ছে প্রকোষ্ঠ। 2 নাম্বার যে জিনিসটা আমরা লিখবো সেটা হচ্ছে প্রকোষ্ঠ। কয়টা প্রকোষ্ঠ দেখতে পাই, 2টা প্রকোষ্ঠ দেখতে পাই। কি কি, একটা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ, বহিস্থ প্রকোষ্ঠ, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। আমি এখন দেখাচ্ছি, দেখেন এই যে বাইরের মেমব্রেন আর ভিতরের মেমব্রেন, এই যে দেখেন এই হচ্ছে ভিতরের মেমব্রেনটা, আর এই হচ্ছে বাইরের মেমব্রেনটা। তাহলে এর ভিতরের মাঝখানে একটা খালি জায়গা আছে কিনা, এটা একটা প্রকোষ্ঠ। এটা এটা তাহলে বাইরে আছে, এটা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ। এটা কি আমাদের বহিস্থ প্রকোষ্ঠ। আর এই যে অন্ত আবরণটা বা ইনার মেমব্রেনটা, ভিতরের আবরণটার ভিতরে আরেকটা আমরা প্রকোষ্ঠ দেখতে পেয়েছি কিনা, তাহলে এটাকে বলা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ, অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। তাহলে এই অভ্যন্তরীণ প্রকোষ্ঠের মধ্যে একটা জেলির মতো কিছু পদার্থ থাকে, তাকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে এখানে এই যে জেলির মতো কিছু তরল পদার্থ আছে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বলতেছি, আমরা বলতেছি এখানে বহিস্থ প্রকোষ্ঠ আছে, অভ্যন্তরীণ প্রকোষ্ঠ আছে। আর অভ্যন্তরীণ প্রকোষ্ঠের মধ্যে আমাদের জেলিন নেই কিছু পদার্থ আছে, জেলিন নেই ঘন সমসত্ব পদার্থ, সমসত্ব পদার্থ, যার নাম হচ্ছে ম্যাট্রিক্স। আমরা কিন্তু তার গঠনে অনেকটা জিনিস পড়ে ফেলছি। তারপরে 3 নাম্বার যে জিনিসটা আমরা পড়বো তার গঠনে, সেটা হচ্ছে ক্রিস্টি। সেটা কি, ক্রিস্টি। ক্রিস্টি কি বললাম, ওই যে অভ্যন্তরের যে মেমব্রেনটা বা ভিতরে যে মেমব্রেনটা, ওইটা ভিতরের দিকে ভাঁজ হয়, খাঁজ সৃষ্টি হয়। তাহলে ওই যে ভাঁজ বা খাঁজ, ওইটা আঙ্গুলের মতো একটা প্রবর্ধক সৃষ্টি করে, তাই না। এই দেখো আঙ্গুলের মতো প্রবর্ধক না এগুলা, যেগুলো কিন্তু আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করতেছে। তাহলে এই যে প্রবর্ধক সৃষ্টি করতেছে আঙ্গুলের মতো, এগুলাকে বলতেছে আমরা ক্রিস্টি। এগুলাকে কি বলতেছে আমরা, ক্রিস্টি বলতেছে। তাহলে ক্রিস্টি কাকে বলে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেনটি, ভেতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে, নির্দিষ্ট ব্যবধানে ভিতরের দিকে, ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো, আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে। আর এই প্রবর্ধিত অংশকে, এই প্রবর্ধিত অংশকে বলা হয় ক্রিস্টি, এই প্রবর্তিত অংশকে বলা হয় ক্রিস্টি। মজার বিষয় হচ্ছে এই ক্রিস্টি গুলা আমাদের মাইটোকন্ড্রিয়াটাকে অনেকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। কি বলছি, অনেকগুলা অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। জিনিসটা তাহলে বুঝাই, এই দেখেন
চিন্তা করে দেখেন, এটার একটা অসম্পূর্ণ একটা প্রকোষ্ঠ লাগতেছে। এটা পুরোটা একটা প্রকোষ্ঠ হলে ভালো হতো, যদি এটা এই পাশে চলে আসতো, এটা এই পাশে লেগে যেত, লাগতো, লাগে না কিন্তু। বাট একটা অসম্পূর্ণ প্রকোষ্ঠ, এই যে একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ প্রকোষ্ঠ, মানে পুরোপুরি প্রকোষ্ঠ হয় নাই, অসম্পূর্ণ রয়ে গেছে, এই যে অসম্পূর্ণ প্রকোষ্ঠ। তাহলে এটা মাইটোকন্ড্রিয়াকে কি করে, অনেকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। চলে এতটুকু বললাম। পরীক্ষায় কিন্তু এই যে আমি যেগুলো যতটুকু লিখতেছি ততটুকু যদি লেখেন এবং এই যে ছবিটা যদি সুন্দর করে আঁকেন, মোর দেন এনাফ। এবার একটা কথা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার এই যে ভিতরের আবরণটা বা ইনার মেমব্রেনটা, ইনার মেমব্রেনের গায়ে আমরা কিছু জিনিস দেখতে পাই, এমন 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 এমন, এই যে দেখাই, এই যে এরকম এরকম কিছু জিনিস দেখা যায় পুরোটার মধ্যে। হ্যাঁ, আমি একটু গ্যাপ গ্যাপ দিয়ে দিচ্ছি, এমন এমন কিছু জিনিস দেখা যায়। অনেক জায়গায় বৃন্ত থাকে, অনেক জায়গায় বৃন্ত থাকে না, এরকম হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ, আমি একটু শর্টকাটে অল্প অল্প করে রেখে দিচ্ছি। পুরোটার মধ্যে এরকম থাকতেছে। তাহলে এই যে এই জিনিসগুলোকে বলা হয় অক্সিজোম, এগুলাকে বলা হয় অক্সিসোম বা অক্সিজোম। তাহলে অক্সিজোম বা অক্সিজোম জিনিস মানে অক্সিসোম জিনিসটা কি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার। তাহলে 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে অক্সিসোম। এই অক্সিসোম হচ্ছে, এটা মাইটোকন্ড্রিয়ার কোন মেমব্রেনে থাকতেছে, ভিতরের মেমব্রেনে থাকতেছে, তাই না? তাহলে আমরা বলবো যে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে বা অন্ত আবরণীর অন্তর্গাত্রে, অন্ত আবরণের অন্তর্গাত্রে অতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম যে সকল অসংখ্য দানা লেগে থাকে, অসংখ্য দানা লেগে থাকে, তাদেরকে বলা হয় অক্সিজোম। অক্সিজোমের তাহলে কিছু হতে পারে বৃন্তক, কিছু হতে পারে অবৃন্তক। বৃন্তক মানে যাদের বৃন্তক আছে, অবৃন্তক মানে যাদের বৃন্তক নাই। যেগুলো বৃন্তক অক্সিজোম, যেগুলো বৃন্তক অক্সিজোম, ওইগুলোতে আমরা তিনটা জিনিস দেখতে পাই। কি দেখতে পাই? আমরা দেখতে পাই একটা মস্তক, আমরা দেখতে পাই বোটা, আমরা দেখতে পাই ভূমি। মানে জিনিসটা এরকম যে এই যেগুলো এরকম, তাহলে এই মস্তক, এই হচ্ছে বোটা, এই নিচে দেখা হচ্ছে ভূমি। ঠিক আছে, এরকম জিনিসটা আর কি, এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট অক্সিজেন জিনিসটা কি এটা কিন্তু বলতে হবে। ধারণা করা হয় এই অক্সিজেন গুলা আসলে মেইনলি হচ্ছে এটিপি সিনথেস। এটিপি এটিপি সিনথেস বলতে এমন এক ধরনের প্রোটিন গুলাকে বোঝায় বা এনজাইমকে বোঝায় যারা আসলে এটিপি তৈরিতে সাহায্য করে, এটা ধারণা করা হয়। ঠিক আছে, তাই বইয়ের মানে বইয়ের মধ্যে কিন্তু এটিপি সিনথেস আলাদা একটা অপশনে বলছে। হ্যাঁ, তাহলে 5 নাম্বার যে অপশনটা আমরা কি বলবো, মোটামুটি কিন্তু তার গঠন আমরা পড়া শেষ। 5 নাম্বার হচ্ছে এটিপি সিনথেসিস থাকে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। ঠিক আছে, তারপরে এই এদের মাধ্যমে কি হয়, এদের মাধ্যমে আসলে এটিপি সংশ্লেষিত হয়, এদের মাধ্যমে এটিপি কি হয়, সংশ্লেষিত হয়। 6 নম্বরের জিনিসটা একদম সহজ, এর নিজস্ব রাইবোজোম থাকে। কোন রাইবোজোম? 70S রাইবোজোম থাকে। তারপর এর একটা ডিএনএ থাকে। কেমন ডিএনএ? বৃত্তাকার ডিএনএ। কেমন ডিএনএ থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে। তাহলে এই যে জিনিসগুলো লিখলাম, এই জিনিসগুলো যদি আমরা করি, আমরা যদি সুন্দর মতো খাতায় লিখতে পারি এবং এই ছোট্ট একটা ছবি যদি আঁকতে পারি এবং চিত্র মাইটোকন্ড্রিয়া বলতে পারি, তাহলে কিন্তু 3-3 পাওয়া সম্ভব। ঠিক আছে, 3-3 পাওয়া খুবই সম্ভব। বেশি লেখা নেই, অল্প একটু লেখি। এখন যদি এই ডিএনএটা না থাকতো তাহলে কি হতো আসলে? ডিএনএটা না থাকলে অ্যাকচুয়ালি এই যে মাইটোকন্ড্রিয়া সে কিন্তু শ্বসন করতে পারতো না। তাহলে ডিএনএ যদি না থাকতো
তাহলে মাইটোকন্ড্রিয়া না থাকলে, ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়া শ্বসন করতে পারতো না। তাই আমরা মোটামুটি আমাদের মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বুঝছি। এখন আমরা মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনটা একটু দেখি। এর রাসায়নিক গঠন, এর কি রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনের মধ্যে আমরা দেখতে পাই এর যদি শুষ্ক ওজনের, এর শুষ্ক ওজনের 65% হচ্ছে প্রোটিন, 65% হচ্ছে প্রোটিন, 29% হচ্ছে গ্লিসারাইড, 29% হচ্ছে গ্লিসারাইড, 4% হচ্ছে লেসিথিন আর সেফালিন। কি বললাম? 4% হচ্ছে লেসিথিন, সেফালিন, আর এই যে 2% হচ্ছে কোলেস্টেরল, 2% হচ্ছে দিয়ে আমি কোলেস্টেরল বুঝেছি, ঠিক আছে। এখন এই যে লিপিডটা আছে না, তার মধ্যে লিপিড যেহেতু 65% হচ্ছে প্রোটিন, তাহলে বাকি সবটা তো লিপিড, তাই না? এই যে গ্লিসারাইডও একটা লিপিড, তারপরে কোলেস্টেরল লিপিড, তাই না? এরপর লেসিথিন, স্যাফালিন এগুলো হচ্ছে ফসফোলিপিড। তাহলে তার যে লিপিড গুলো আছে, এই টোটাল লিপিডের 90% হচ্ছে আসলে ফসফোলিপিড, 90% আসলে কি ফসফোলিপিড। আর বাকি যে 10% আছে, ওই 10%-এর মধ্যে আছে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ঠিক আছে, ক্যারোটিনয়েড, এইসব জিনিস থাকে। এই জিনিসটা জাস্ট একটু জানার জন্য জানা, এত আহামরি বেশি ইম্পর্টেন্ট না। এখন মাইটোকন্ড্রিয়াতে কিন্তু এই যে এত কাজ হচ্ছে, তাই না? এত কাজ হচ্ছে, তাহলে অবশ্য অনেক এনজাইম দরকার, অনেক এনজাইম দরকার। তাহলে এখানে 100 প্রকার এনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়াতে কতটুকু এনজাইম থাকে? 100 প্রকারের এনজাইম আর কোএনজাইম থাকে। এনজাইম আর কোএনজাইম থাকে কত ধরনের? প্রায় 100 ধরনের। তাই এটা এত কাজ করতে পারছে। তারপরে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এটা কি দুইটা মেমব্রেন না, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন। এখানে আমি বলি এই যে ইনার মেমব্রেনটা, ইনার মেমব্রেনের গঠনে একটা ফসফোলিপিড থাকে, ইনার মেমব্রেনের গঠনে একটা ফসফোলিপিড আছে। ওই ফসফোলিপিডের নাম হচ্ছে কার্ডিওলিপিড। কি? কার্ডিওলিপিড। তাহলে কার্ডিওলিপিড আমরা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে আমরা পাইতেছি, এটা এক ধরনের ফসফোলিপিড। তাহলে মোটামুটি আমরা তার গঠন শেষ, তার ভৌত গঠনও শেষ, তার রাসায়নিক গঠনও শেষ। তাহলে এখন তার কাজটা নিয়ে একটু আমরা আলোচনা করতে পারি, মাইটোকন্ড্রিয়ার কাজ। চ শুরু করি। আচ্ছা আমি একটু রিকেপ করি আগে, হ্যাঁ। তো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় কারণ এর মধ্যে সবাত ঘটে, ক্রেবস চক্র চলে, বিটা অক্সিডেশন চলে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে। এটা হচ্ছে একটা দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত সাইটোপ্লাজমের অঙ্গাণু, যেখানে ক্রেবস চক্র হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়, শক্তি উৎপাদন করে। বিজ্ঞানী কলিকার প্রথম দেখছিলেন, বিজ্ঞানী অল্টম্যান তাকে বায়োপ্লাস্ট নাম দিচ্ছেন, কার্ল বেন্ডার তাকে মাইটোকন্ড্রিয়া নাম দিচ্ছেন। কোষের টোটাল আয়তনের 20% আসলে আমাদের মাইটোকন্ড্রিয়া দখল করে, এবং এভারেজে একটা কোষে থাকে 300 থেকে 400টা। এর দৈর্ঘ্য এভারেজে হচ্ছে 0.3 মাইক্রন থেকে 40 মাইক্রন। এর ভৌত গঠনে প্রথমে আমরা তার আবরণ নিয়ে আলোচনা করি। আবরণ একটা লিপোপ্রোটিনের তৈরি দ্বিস্তরীয় আবরণ। বাইরের আবরণটা হচ্ছে রক্ষণাত্মক, ভেতরের আবরণটা হচ্ছে কর্মধারক। কেন? কারণ ভিতরের আবরণের মধ্যে ইটিএস, এরপরে এটিপি সিনথেস, এরকম বিভিন্ন পদার্থ থাকে, যেগুলোর মাধ্যমে এটিপি তৈরি করে শক্তি উৎপাদন করে। বাইরেটা হয় স্মুথ, ভিতরেরটা খাঁজযুক্ত। দুই আবরণের মাঝখানে আমাদের 6 থেকে 8 ন্যানোমিটারের একটা গ্যাপ থাকে। ভেতরের আবরণটা ফসফোলিপিডে কার্ডিওলিপিড নামক এক ধরনের আমরা ফসফোলিপিড পাই। এর যে প্রকোষ্ঠ চিন্তা করি, এর মধ্যে দুইটা প্রকোষ্ঠ পাই, একটা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ, একটা অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে জেলির মতো যে পদার্থটা থাকে সেটা হচ্ছে আসলে আমাদের ম্যাট্রিক্স। এর যে ক্রিস্টি হচ্ছে আসলে তার ভেতরের যে মেমব্রেনটা, ওইটা ভেতরের দিকে খাঁজ সৃষ্টি করে বা ভাঁজ সৃষ্টি করে, আঙ্গুলের মতো একটা প্রবর্ধক সৃষ্টি করে। ওই আঙ্গুলের মতো প্রবর্ধক জিনিসগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি আলটিমেটলি আমাদের মাইটোকন্ড্রিয়াকে অনেকগুলা প্রকোষ্ঠে বিভক্ত করে। অক্সিজম বলতে জিনিস পাইতেছি আমরা এর অন্ত আবরণীর অন্তর্গাত্রে কিছু অসংখ্য দানা লেগে থাকতেছে, ছোট ছোট। এগুলা বৃন্ত হইতে পারে,
অবৃন্তক হতে পারে। বৃন্তকগুলোর মধ্যে আমরা মস্তক, গোটা, ভূমি দেখতে পাই। এছাড়াও তার মধ্যে এটিপি সিনথেস আছে, রাইবোজোম আছে 78 ধরনের, ডিএনএ আছে বৃত্তাকার, 100 ধরনের এনজাইম কোএনজাইম থাকে। রাসায়নিক গঠনে আমরা দেখতে পেলাম 65 ধরনের প্রোটিন আছে, সরি, শুষ্ক ওজনে 65% প্রোটিন। এছাড়া গ্লিসারল আছে আমাদের 29%, লেসিথিন স্যাফারিন আছে 4%, কোলেস্টেরল আছে 2%। এমন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় মাইটোকন্ড্রিয়ার কাজ কিন্তু আসে, ঠিক আছে, পরিবেশের রক্ষায়, জীবের ইয়াতে মাইটোকন্ড্রিয়া কিভাবে কাজ করে, ঠিক আছে, এরকম প্রশ্ন আসে যে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কি। তো ভূমিকা কি বললে আমরা খালি একটা জিনিসই লিখি সবাই, শক্তি উৎপাদন করে, শক্তি উৎপাদন করে, এর মাধ্যমে শক্তি উৎপাদন হয়, যে শক্তি দ্বারা সকল কাজ হয়, ঠিক আছে, ওইটা 1 নম্বর পয়েন্ট লিখবো। 1 নম্বর পয়েন্ট, সে শক্তি উৎপাদন করতেছে, কি করতেছে, শক্তি উৎপাদন করতেছে। এছাড়া আমরা আরো কিছু জিনিস লিখবো, আরো অনেকগুলো জিনিস পড়বো, অ্যাটলিস্ট পরীক্ষায় তার থেকে 4-5টা যদি লেখা দিয়ে আসো নাম্বার পাবা কিন্তু, ঠিক আছে। শক্তি উৎপাদন করে, তার মধ্যে আসলে আমাদের শ্বসনের যে অনেকগুলো পর্যায় চলে, শ্বসনের বিভিন্ন পর্যায় সেগুলা চলতেছে, যেমন ক্রেবস চক্র, এগুলো বললাম আমি, তাই না, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলা হয় অনেক জায়গায়, ঠিক আছে। তারপর অক্সিডেটিভ ফসফোরাইলেশন চলে, তার মধ্যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন চলে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এছাড়া প্রোটিন সংশ্লেষ আর স্নেহ বিভাগে সে সাহায্য করে, আমি বলি না যে সে প্রোটিন সংশ্লেষ করে, সে প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে সাহায্য করে। জিনিসটা একটু বুঝতে হবে কিন্তু, প্রোটিন সংশ্লেষ মেনলি করে কিন্তু রাইবোজোম, এটা যাতে ভুল না হয়। আচ্ছা, এখানে সে সাহায্য করতেছে। তারপর 4 নম্বর পয়েন্ট আমরা যদি চিন্তা করি, সে ক্যালসিয়াম, পটাশিয়াম এইসব পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম। তাহলে ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলা সক্রিয় পরিবহন করে, সক্রিয় পরিবহন করে। মোর ইম্পর্টেন্টলি, আমাদের দেহের কোষের মধ্যে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে, ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে হচ্ছে এই যে ডিম্বাণু শুক্রাণু গঠনে কিন্তু সে সহায়তা করে। তাহলে শুক্রাণু, ডিম্বাণু গঠনে সহায়তা করে। তারপরে আমাদের যে কোষের যে পূর্ব নির্ধারিত মৃত্যু, যেমন আমি সবসময় এটা একটা এক্সাম্পল দিই, সবচেয়ে সহজ এক্সাম্পল, যেমন আরবিসি 120 দিন পর পর মারা যেতেছে, এরকম বডিতে অনেক কোষ আছে যারা পূর্ব নির্ধারিত ভাবে মৃত্যু চলতে থাকে। তো পূর্ব নির্ধারিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু যাকে বলা হয় অ্যাপোপ্টোসিস, এন্ড এটাকে সে নিয়ন্ত্রণ করে, এটাকে সে নিয়ন্ত্রণ করে। রক্তকণিকা উৎপাদনে সে সাহায্য করে, রক্তকণিকা, তারপর হরমোন, এই সকল জিনিস উৎপাদনে কিন্তু সে সাহায্য করে থাকে, ঠিক আছে। এবং বিভিন্ন ক্যাটায়ন সঞ্চয় করে, বিভিন্ন ক্যাটায়ন সঞ্চয় করে। এখন একটা জিনিস দেখেন, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, মাইটোকন্ড্রিয়া কিন্তু নিজস্ব একটা ডিএনএ আছে, তাই না। মাইটোকন্ড্রিয়া যদি এটা চিন্তা করি, এর নিজস্ব একটা ডিএনএ আছে, এর নিজস্ব রাইবোজোম আছে, তাই না। এন্ড মাইটোকন্ড্রিয়া কিন্তু মানে আমাদের কোষের মধ্যে আগে ছিল না, ইউক্যারিওটিক কোষে কিন্তু সে আগে ছিল না। সে মানে বিবর্তনের ধারায় আমরা একদম ফার্স্ট ক্লাসে কিন্তু এটা পড়ছিলাম, সে একটা বায়োবিও ব্যাকটেরিয়া, মেনলি সে একটা ছিল বায়োবিও ব্যাকটেরিয়া, যে আলটিমেটলি কোষের ভিতরে প্রবেশ করে কোষের পার্মানেন্ট একটা অঙ্গাণু হয়ে গেছে, পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছে। তাহলে এই ধরনের জিনিসকে আমরা বলি এন্ডোসিম্বায়োসিস, প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস, প্রক্রিয়াটাকে বলা হয় কি, এন্ডোসিম্বায়োসিস।
সিস। আর এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা এন্ডোসিম্বায়ন্ট। মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা এন্ডোসিম্বায়ন্ট। এরকম আরেকটা এন্ডোসিম্বায়ন্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্লাস্টিড। তাহলে এন্ডোসিম্বায়ন্ট হচ্ছে আমাদের প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএটা আছে, এই ডিএনএর মধ্যে যদি মিউটেশন ঘটে তাহলে কিন্তু অনেক ধরনের রোগ হবে। প্রায় 100 ধরনের মানে ডিসঅর্ডার দেখা যায়। তাহলে এর যে ডিএনএটা, ওইটার মধ্যে যদি মিউটেশন ঘটে, মিউটেশন কি? মিউটেশন হচ্ছে ডিএনএ এর মধ্যে পার্মানেন্ট চেঞ্জ হয়ে যাবে। মিউটেশন কি? ডিএনএ এর মধ্যে পার্মানেন্ট ভাবে মানে ডিএনএ এর সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। যদি ডিএনএ সিকোয়েন্স নষ্ট হয়ে যায় তারা কিন্তু ওই মানে সে আর ঠিকভাবে ফাংশন করতে পারবে না, তার ফাংশন অল্টার হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা অনেকগুলো ডিসঅর্ডার দেখতে পাই, মানে অনেকগুলো রোগ দেখতে পাই। যেহেতু মাইটোকন্ড্রিয়ার ডিএনএ সমস্যা হয়েছে, তাই এটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এগুলোকে আমরা বলি কি? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এমন কয়টা আছে? এমন প্রায় 100টা ডিসঅর্ডার সম্পর্কে জানা গেছে। যেমন এক্সাম্পল আছে, যেমন অ্যালজাইমার একটা ডিজিজ আছে, টাইপ 1 ডায়াবেটিস আছে, এরকম বিভিন্ন জিনিস আছে। হ্যাঁ, তো এই তো মোটামুটি আমাদের মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা। মাইটোকন্ড্রিয়া এখানেই শেষ। তাহলে মাইটোকন্ড্রিয়ার মেইন যে জিনিসটা কি, সেটা হচ্ছে তার গঠন। তার গঠনে আমরা তার আবরণ বলবো, প্রকোষ্ঠ বলবো, ক্রিস্টি বলবো, এরপরে অক্সিজোম, রাইবোজোম, ডিএনএ, মোর দেন এনাফ। এবং তার কাজগুলা আমরা সুন্দর করে ব্যাখ্যা করে দিলেই এনাফ।